হিয়ার হাতে ট্রেতে ইফতারি দেখে শ্রাবণ ডাইনিং টেবিল ছেড়ে মেইন দরজার কাছে আসে। হিয়া হাতে ট্রেটা কাব্যর দিকে এগিয়ে দিয়ে বলল, আম্মু পাঠিয়েছে, এগুলো রাখুন। কাব্য আন্তরিকতার সাথে বলল, আপু এগুলোর কোনো প্রয়োজন নেই, এত খাবে কে, নিয়ে যান, তবুও রাখুন। শ্রাবণ কাব্যর কাঁধে নিজের কনুই ঠেকিয়ে হিয়াকে পা থেকে মাথা অবধি পরখ করলো। হিয়া মাথা নত করে রইল, লজ্জায় নাক কাটা যাচ্ছে। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, ভিতরে এসো বউজান। কাব্য তরি চোখে শ্রাবণের মুখ পানে তাকালো, মাথায় ঢুকছে না কিছুই। এর মানে শ্রাবণ এই মেয়ের সাথে প্রেম করে, এর জন্যই তাহলে এখানে এসেছে, একেই ভালোবাসে তাহলে। কাব্যর যে কি খুশি লাগছে বলার বাহিরে। এই মুহূর্তে হিয়া মাথা নত করেই বলল, ভিতরে যাব না ভাইয়া। শ্রাবণ মুখ বেঁকিয়ে বলে উঠল, তুমি তো আবার বলেই দিয়েছিলে বেঁচে থাকতে আসবে না, তাহলে কি ভূত হয়ে এসেছো? হিয়া মাথা তুলে কাব্যকে বলল, এই যে আপনি এগুলো রাখুন তো। কাব্য হাতে বাড়িয়ে ট্রেটা নিতে যাবে, ঠিক তখনই শ্রাবণ কাব্যর হাত ধরে নেয়। হিয়া শ্রাবণের দিকে তাকালো। শ্রাবণ বলল, এগুলো ভিতরে এসে রেখে যাও। হিয়া মুখ ঘুরিয়ে বলে উঠল, পারবো না, নিলে নেন, না হলে চলে গেলাম। শ্রাবণ দম থেকে আর ভাব নিয়ে বলে উঠল, যাও, সে আবার ফিরে আসতে হবে। হিয়া রেগে গিয়ে বলল, দেখি সরুন। শ্রাবণ কাব্যকে নিয়ে সরে যায়। হিয়া বড় বড় পা ফেলে ডাইনিং স্পেসে চলে আসে, ট্রেটা রেখে পেছনে ফিরে চলে যায়। শ্রাবণ দরজার সামনে দাঁড়িয়ে পথ আটকায়। হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পথ আটকালেন কেন? যেতে দিন। শ্রাবণ বাঁকা এসে বলে উঠল, বউজান থেকে যাও। থাকার কথা না বললেও তো আবার বলবে যে জামাইজান থাকতে বললো না। হিয়ার আগে চোখ পাকিয়ে তাকিয়ে শ্রাবণের হাত দরজায় থেকে সরিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ দরজা লাগিয়ে ডাইনিং স্পেসে চলে এলো। এদিকে কাব্য তার মায়ের সাথে ফোনে কথা বলছে। শ্রাবণ চেয়ার টেনে বসতে কাব্য ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মু কল দিয়েছে, কথা বলবে। শ্রাবণ ফোনটা কানে নিয়ে বলল, হ্যালো আম্মু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। কি করছো এখন? আমি আর কাব্য বসে আছি। ঠিক আছে, কিছু বলবে আম্মু? কি বলবো, তোমরা সাবধানে থেকো, কোনো বিপদ আপদ হলে ইমিডিয়েটলি জানাবে। এবার কিছু হলে তোমার বাবার কোনো এক্সকিউজ শোনার জন্য বসে থাকবো না। শ্রাবণ হেসে বলল, কুল কুল, হাইপার হচ্ছ কেন বলো তো? কিছু হবে না, সেফ জায়গায় আছি। ঠিক আছে, পরে কথা বলছি, ইফতার করো। আচ্ছা। শ্রাবণ কলটা কেটে দিয়ে ফোনটা পাশেই রাখলো। কাব্য বলে উঠল, আম্মু তোমাকে নিয়ে যে পরিমাণে টেনশন করে বলার বাহিরে। এত চিন্তা মনে হয় আমার জন্য করে না। এই চুপচাপ খা। ভাইয়া বল। ভাইয়া একটা কথা জিজ্ঞাসা করব, কর। ভাইয়া তুমি সত্যি করে বলো তো, এখানে কি ওই মেয়ের জন্য এসেছো নাকি অন্য কোনো কারণ আছে? কি কারণ থাকবে? থাকলে তো দেখতি। তবুও জিজ্ঞাসা করলাম। আগেরবার তো আব্বুর বন্ধু মনির সাহেব কত ছলচাতুরি করে তোমার উপরে হামলা করেছিল, সেটা নিয়ে আম্মু চিন্তা করে। শ্রাবণ গম্ভীর হয়ে খাচ্ছিল। কাব্যর কথা শোনার পরে চোখ তুলে তাকালো। পরক্ষণের আগে শ্রাবণের চোখ দুটো রক্ত লাল হয়ে গিয়েছে। কাব্যর দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আমি ওই মনিরকে কিছু করব না, ওর ছেলেকে রাস্তায় কুবিয়ে কুবিয়ে মারবো। ওর সাহস হলো কি করে আমাকে মারার? আমি এটাই ভেবে পাই না। পেছন থেকে মেরেছিল বলে মারতে পেরেছিল, যদি সামনে থেকে হতো তাহলে ওকেই শেষ করে দিতাম। ও এখনো চিনতে পারেনি কাকে মেরেছিল। ওর ছেলেকে দেশে আসতে দে, সব শোধ তুলবো। রাত ৩টা, কাজের বুয়া শ্রাবণদের ফ্ল্যাটে অনবরত কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু কেউ উঠছে না। মিনিট 10 অনবরত কলিং বেল বাজানোর পরে কাব্য ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। কাজের আন্টিকে দেখে কপাল কুঁচকে বলে উঠল, আন্টি আপনি এত রাতে এখানে কেন? সেহরি রান্না করে দিতে এসেছি। ও আসুন। কাজের আন্টি বলে উঠল, তোমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, না আন্টি? আর একটা কথা। হ্যাঁ বলুন।
তোমরা কি খেতে পারো আমার রান্না? কাব্য হালকা হেসে বলল, হ্যাঁ আন্টি, খেতে পারি। তবে আন্টি, আমার বড় ভাই জাল খেতে পারে না, সেদিকে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? হিয়া প্রাইভেটে যাওয়ার জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শ্রাবণদের ড্রাইভার তখন গাড়ি নিয়ে আসে। শ্রাবণী গাড়ি নিয়ে আসতে বলেছে। এখন একটা জায়গা যাবে। হিয়া গেটের সামনে দাঁড়িয়ে ছিল নেহার অপেক্ষায়। শ্রাবণ গেট থেকে বেরিয়ে দেখতে পায় হিয়াকে। এরপরে হিয়ার সামনে গিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। হিয়া শ্রাবণের দিকে তাকালো, মনে মনে ভাবলো, মার্সিডিজ গাড়িতে যখন যাওয়া আসা করে তাহলে বেশ বড় লোক ঘরের ছেলেই, না হলে কি এত দামি গাড়ি থাকতো? শ্রাবণ হিয়ার দিকে এক পলক তাকিয়ে আবার সামনে তাকিয়ে চোখে সানগ্লাস দিল আর ড্রাইভারকে যেতে বলল। ড্রাইভার বলে গাড়িটি নিয়ে হাওয়ার গতিতে মিলিয়ে গেল। হিয়া মনে মনে ভাবলো, ভালোই হলো, বেঁচে গিয়েছি। এবার আর কিছু বলেনি। যাক, এখন একটু রিল্যাক্সে থাকতে পারবো। হিয়া নেহার সাথে প্রাইভেট চলে আসে। সেখানে এসে বাহিরে শ্রাবণের সেই ব্ল্যাক ম্যাজেন্ট গাড়িটা দেখতে পায়। হিয়া নেহাকে বলল, নেহা চল বাড়ি চলে যাই। কেন, কি হলো? রোজায় ধরলো নাকি তোরে? রোজায় ধরবে কেন? অন্য একটা কারণে চল ফিরে যাই। এসেছি যখন পড়েই যাই। না, আজ পড়তে পারবো না। কেন, কি হয়েছে বলতো? আরে ওই যে শ্রাবণ, ও এখানে চলে এসেছে। কি? এই যে এই মার্জিট গাড়িটা শ্রাবণের, কিন্তু ও এখানে এলো কি করে? কি জানি, আল্লাহ ভালো জানে। এখন বাড়ি চল। না, যাব না। এখানে যখন তোর শ্রাবণ এসেছে তাহলে ওকে দেখেই যাই। ছিয়া কটমার দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি? কার শ্রাবণ? ওই অসভ্য লোকটাকে বলছিস আমার শ্রাবণ? এটা বাড়ি থাকলে তোকে ইচ্ছে মতো মারতাম। দুজনের কথার মাঝে হিয়ার ফোন বেজে উঠে। হিয়া ফোনের দিকে তাকিয়ে দেখে প্রাইভেটের টিচার রিমন কল দিয়েছে। রিমন। আরেকদিকে আবার হিয়ার খালাতো ভাই। হিয়া কলটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোরা কই? আসবি না আজকে? ভাইয়া আসছি, তাড়াতাড়ি আয়। হিয়া ফোনটা ব্যাগে রেখে নেহাকে নিয়ে ভেতরে চলে যায়। প্রাইভেটে এসে রিমনকে ছাড়ি বলে, আর আপনি করে বলে। আর যদি বাহিরে অথবা বাড়িতে থাকে তখন তুই করে বলে। স্যার আসবো? হ্যাঁ এসো। এত দেরি করলে কেন বলো তো? স্যার, ড্রাইভারে আসতে দেরি হয়ে গিয়েছে তাই। ঠিক আছে, বসো। হিয়া নেহার সাথে পেছনের একটা বেঞ্চে বসে। ক্লাসটার মতো 15 জনের মতো স্টুডেন্ট হবে। এর মাঝে আবার 6 জন ছেলেও আছে। ওরা ওদের মতো আলাদা হয়ে বসেছে আর মেয়েরা এক সাইডে বসেছে। অবাকর ব্যাপার হলো, হিয়া এখানে এসে শ্রাবণকে দেখতে পায়নি। নেহা উকিঝুঁকি হয়ে আশেপাশে দেখছে কিন্তু পাচ্ছে না। শেষে বুদ্ধি খাটিয়ে ছাড়কে জিজ্ঞাসা করলো, ছাড়, একটা কথা জিজ্ঞাসা করো, তবে ভুলভাল কিছু জিজ্ঞাসা করলে কানে ধরাবো। না ছাড়, ভুলভাল না, আসলে বাহিরে যে একটা গাড়ি, ওইটা কার? রিমন হেসে বলল, ওহ ওইটা ওইটা আমার বন্ধুর, অনেকদিন পরে দেখা হয়েছে। ও ছাড়, উনি কি চলে গিয়েছে? রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, হিয়া বই বের করো। রিমন প্রশ্নটা এড়িয়ে গেল। পড়ানো শেষ হলে সবাই চলে গেল। হিয়া নেহাকে নিয়ে বসে রইল। সবাই গেলে রিমনকে শ্রাবণের ব্যাপারে জিজ্ঞাসা করবে। এর মাঝে ওদেরই ক্লাসমেট রাকিব হিয়াকে বলল, হিয়া বাহিরে আয় তো, কথা আছে। ঠিক আছে, বাহিরে দাঁড়া। সবাই চলে গেল। রিমন ল্যাপটপ খুলে বসলো। হিয়া নেহাকে নিয়ে ওর সামনে এসে বলল, ভাইয়া, তোমার সাথে একটা কথা আছে। কি কথা বল? কোনো পড়া বুঝিসনি? পড়া না, অন্য বিষয় বল। ভাইয়া, বাহিরে যে গাড়িটা মানে শ্রাবণ, উনি কি তোমার ফ্রেন্ড? রিমন ল্যাপটপ চাপিয়ে হেসে বলল, না, দুলাভাই হয়। হিয়া এমন কথায় বেবাচাকা খেয়ে যায়। নেহা ঠাস করে বলে উঠল, দুলাভাই বলতে হিয়ার জামাই নাকি? রিমন হেসে বলল, নেহাই ভালো বুঝছে।
হিয়া দুজনের দিকেই তাকালো, এরপরে বিরক্ত হয়ে বলে উঠল, বুঝতে পেরেছি, সব ওই অসভ্য লোকের কাজ। আর ভাইয়া তোমাকে নিশ্চয়ই এখানে এসে কান পড়া দিয়ে গিয়েছে। কি বলছে বলো? আরে যা বলার বলে গিয়েছে, তোর ওসব শুনতে হবে না, এখন যা। ভাইয়া বলো না, না হলে কিন্তু তোমার খবর আছে। রিমন হেয়ালি করে বলল, তুই যে কি করতে পারবি তা আমার জানা আছে। আর শোন, তোকে একটা কথা বলি, শ্রাবণ অতটাও খারাপ না যতটা ভাবছিস। হিয়া নেহার হাত ধরে রাগে গটগট করে বেরিয়ে যায়। যাওয়ার আগে রিমনকে বলল, তোমাকে বেতন দিব না দেখো। তুই না দিলি যা। হিয়া ধূপধাপ পা ফেলে চলে আসে। বাহিরে আসতেই দেখে রাকিব বাহিরে দাঁড়িয়ে আছে। হিয়া রাকিবকে বলল, এই রাকিব, কি যেন বলবি? শোন, কিছু নোট লাগবে। রিমন স্যার বলল তোর কাছে পাওয়া যাবে, দিস তো। হিয়া, নেহা আর রাকিব তিনজনে হাঁটতে থাকে। হিয়া রাকিবের কথায় উত্তর দেয়, নোটগুলো বাসায় আছে, তাহলে ছবি তুলে দিস, ঠিক আছে। হিয়া নিজেদের বাসায় চলে আসে। এর মাঝে শ্রাবণকে দেখতে পায়নি বলে মনে মনে মহা খুশি। হিয়া ওদের ফ্ল্যাটের মেইন দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে কাব্যকে দেখে। কাব্য এখানে এসেছে ছাদের আরেকটা চাবি নিতে। হিয়া ওর সাথে ভালো মন্দ দুটো কথা বলে সোজা মাহিমা বেগমের কাছে চলে যায়। সেখানে তার মাকে বলল, আম্মু তোমার সাথে কথা আছে। কি কথা বল? আম্মু, আমি রিমন ভাইয়ার কাছে পড়বো না, ভাইয়া জ্বালায়। তাহলে কার কাছে পড়বি শুনি? মাহিমা বেগম কথাটা বলতে বলতে ডাইনিং রুমে আসে। ডাইনিং রুমে তখন কাব্য বসেছিল। কাব্য মাহিমা বেগমকে বলে উঠল, আন্টি, কিছু মনে না করলে একটা কথা বলবো। বলো বাবা। আপনি চাইলে হিয়া আপু আমার কাছে অথবা আমার ভাইয়ার কাছে পড়তে পারে, যদি কোনো সমস্যা না থাকে। মাহিমা বেগম কাব্যর কথাটা শুনে মন থেকে খুশি হয়ে উঠলেন। এরপরে হিয়ার দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে, পড়বি? হিয়া অসহায় হয়ে তাকায় তার মায়ের দিকে। মনে মনে বলে উঠল, এর থেকে তো রিমন ভাইয়ার কথাও মজা লাগতো। না ভাই, আমি রিমন ভাইয়ার কাছেই পড়বো, কিন্তু আম্মুকে এখন না করব কি করে? মাহিমা বেগম আবারও বলে উঠলেন, কিরে, পড়বি কি? হিয়া দোটানায় পড়ে গেল। রিমনের সাথে শ্রাবণের ফ্রেন্ডশিপ জানার পরে ঠিক করেছিল রিমনের কাছেই পড়বে না, কিন্তু কাব্যর থেকে এই কথা মোটেও আশা করেনি। আরেকদিকে তার মা জিজ্ঞাসা করছে পড়বি কিনা। হিয়া খুব কষ্টে হাসার চেষ্টা করে বলে উঠল, আম্মু, আমি তো রিমন ভাইয়ার কাছে পড়ছি, তাহলে আবার অন্য কোথাও পড়বো কি করে? মাহিমা বেগম বললেন, তুই না মাত্র বললি ওর কাছে পড়বি না? আম্মু, মজা করে বলছি, জানোই তো ভাইয়ার সাথে কেমন ঝড়গা বাঁধে আমার। বুঝেছি। মাহিমা বেগম ছাদের আরেকটা চাবি কাব্যকে দিকে এগিয়ে দিয়ে বললেন, এই যে ছাদের চাবি। ধন্যবাদ আন্টি, আসি। আর মাঝে মাঝে আমাদের ফ্ল্যাটে আসবেন। আচ্ছা, আর তোমরাও এসো। কাব্য চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার পিছনে ফিরে বলল, আন্টি, হিয়াপুর তো সামনে তো পরীক্ষা, সেক্ষেত্রে যদি পড়া নিয়ে কোনো সমস্যা হয় তাহলে উপরে যেতে বলবেন। আমরা দুই ভাইয়ের যে কোনো একজন থাকলে হেল্প করব। মাহিমা বেগম বললেন, ঠিক আছে, সমস্যা হলে পাঠিয়ে দিব। কিরে হিয়া, যাবি না? হিয়া হালকা হেসে বলল, তাহলে তো ভালোই হলো। আর ভাইয়া সমস্যায় পড়লে অবশ্যই যাব। থ্যাংক ইউ, ওয়েলকাম। কাব্য চলে যায়। সিঁড়ি দিয়ে উপর তলায় উঠতে উঠতে নিজেই হেসে ওঠে। হিয়া বেচারি নিজেই নিজের ফাঁদে পড়ে বলে। কাব্য ওদের ফ্ল্যাটে এসে ছাদের চাবিটি টেবিলে রেখে নিজের রুমে চলে যায়। শ্রাবণ এর একটু পরে বাসায় আসে। উপরে আসার আগে হামিদ শিকদারের সাথে দেখা হয়। এরপরে টুকটাক কথা বলে চলে আসে। সন্ধ্যায় ইফতারের পরে কাব্য ছাদে চলে যায়। শ্রাবণ রুমেই মোবাইল স্ক্রল করতে থাকে। কাব্য মিনিট পাঁচেক ছাদে থেকে চলে আসে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর। এভাবে আলাদা হয়ে খুব কমই থেকেছে।
কাব্য শ্রাবণের রুমে এসে বলল, ভাইয়া তুমি কি বিজি? না কেন ভাইয়া, ভালো লাগছে না? চলো না নিচে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি। চল। শ্রাবণ ওয়ালেট আর ফোন নিয়ে রুম থেকে বের হয়। কাব্য ওর রুমে থেকে ফোনটা নিয়ে আসে। দুজনে ফ্ল্যাট থেকে বের হয়। কাব্য মেইন দরজা লক করে দেয়। এই সময় কাব্যর ফোনে কল দেয় ওদের ফুফাতো বোন রিয়া। কাব্য রিসিভ করে কানে নিয়ে বলল, কি রে, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। তো কি মনে করে কল দিলি আজ হঠাৎ? কি মনে করে আবার? জানোই তো কাব্য ফোনটা মিউট করে শ্রাবণকে বলল, ভাইয়া রিয়া কল দিয়েছে। শ্রাবণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, ব্লক করে দে। কাব্য শ্রাবণের স্পষ্ট জবাবে কিছু বলল না। রিয়াকে বলল, বল, কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়া কোথায়? কাজ করছে। মিথ্যা কথা, এসে দেখে যা। মজা করো না তো। ভাইয়ার কাছে ফোনটা দাও। তুই কি আমার ব্যান যে মজা করব? বললাম না কাজ করছে, একটু ভিডিও কলে দেখাও না। পারবো না, ভাইয়া জানলে বকবে। বকুক, তাও একটু। এই ফোন রাখবি নাকি ফুফিকে বলে দিব? ঠিক আছে, রাখছি। কাব্য ফোনটা কেটে দিয়ে তার বড় ভাইকে বলল, ভাইয়া এই মেয়ে তো তোমার জন্য পাগল। কে? রিয়া। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, তাই তো ব্লক দিয়ে রেখেছি। যতক্ষণ কথা বলবে মাথাটা খারাপ করে ফেলে, আর বাসায় আসলে তো দুই একটা থাপড় খেয়ে শান্ত হয়। দুজনের কথা বলতে বলতে নিচে এসে পড়ে। গেট থেকে বেরিয়ে রাস্তায় হাঁটা দেয়। বেশি দূর যাবে না, সামনেই। কতটুকু রাস্তা হেঁটে ফিরে আসবে। এদিকে হিয়া রুমে শুয়ে শুয়ে শ্রাবণের কথাই ভাবছিল। শ্রাবণ যে ওর জন্য এখানে এসেছে সেটা ওর এখনো বিশ্বাস হয় না। ঝরকার মাঝে এটা বলতে হবে, ছেলেটা দেখতে সুন্দর আছে, হ্যান্ডসাম, গম্ভীর, চালাক, সব দিক দিয়েই পারফেক্ট। কিন্তু ওকে যে একদিনে ভালোবেসে এখানে এসেছে এটা ওর বিশ্বাস হয় না। মনে হয় ছেলেটা মজা নিতে এসেছে, কিন্তু চোখের সামনে যা ইচ্ছে তা দেখে মনে হচ্ছে না যে মজা নিতে এসেছে। আর রিমনও তো বললো শ্রাবণ ভালো ছেলে। হিয়া কথাগুলো ভাবতে ভাবতে পড়তে বসলো। শ্রাবণ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হিয়াকে মেসেজ দিল, বউজান কি করছো? হিয়া ফোনের দিকে তাকিয়ে শ্রাবণের মেসেজ দেখে বই রেখে ফোনটা হাতে নিল। মেসেজের রিপ্লাই দিল, বউজান ছাড়া কি কোনো কথা নেই? বউকে বউজান বলবো না তো কি বলবো? আমি কি আপনার বিয়ে করা বউ যে বউজান বলতে হবে? বিয়ে করা ছাড়াই না হয় বললাম, সমস্যা কোথায়? আর তুমি তো আমাকে বাধ্য করেছো বলতে। মোটেও না। মোটেও হ্যাঁ না হ্যাঁ। রাখলাম, ভালো থাকবেন। শ্রাবণ ঠোঁটে কামড়ে হেসে মেসেজ লিখলো, রেখে দিলে কি করে ভালো থাকবো? যেভাবে আগে ছিলেন সেভাবেই। আগে তো ভালোই ছিলাম, মাঝখানে তুমি এলে কেন? আর এখনই কেন দূরে সরিয়ে দিচ্ছ? হিয়া মেসেজটা পড়ে কি উত্তর দিবে ভেবে পেল না। শ্রাবণ আবার মেসেজ দিল, লোকে যেমন এক মিনিটে কাউকে ভালোবাসতে পারে, আবার এমনও সময় আসে এক সেকেন্ড তাকে ঘৃণাও করতে পারবে। তোমাকে দেখার পর আমার মধ্যে কোনো ঘৃণা জন্মায়নি যে ভুলে যাব তোমাকে আমি ভালোবাসি। ভালোবেসে তোমার কাছে এসেছি। হিয়া মেসেজটা পড়ে শখ। সাথে সাথে লিখলো, আমি পড়তে বসবো, পরে কথা হবে। শ্রাবণ মেসেজটা সিন করে রেখে দিল। কাব্য একটা দোকানের সামনে এসে তার বড় ভাইকে বলল, ভাইয়া একটু দাঁড়াও, আসছি। শ্রাবণ দাঁড়ায়। কাব্য দোকান থেকে বেরিয়ে আসে, হাতে কতগুলো চকলেট। শ্রাবণের বুঝতে বাকি নেই ও চকলেট নিয়ে এসেছে কেন। যাই হোক, শ্রাবণ এই মুহূর্তে কিছু বলল না। কাব্য শ্রাবণের কাছে এসে বলল, ভাইয়া চলো, চলে যাই। কেন, ঘুরবি না? না, হয়ে গিয়েছে। সত্যি করে বলতো, এখানে কেন এসেছিস? চকলেট কিনতে? শ্রাবণ মুখ বাঁকিয়ে বলল, তুই যে কোনো চকলেট কিনতে এসেছিস বুঝতে বাকি নেই ভাই। ভাইয়া এইবার শেষ।
শ্রাবণ হাঁটতে হাঁটতে গম্ভীর শ্বাস ছেড়ে বলল, যে একবার সিগারেট ছুঁয়েছে সে ছাড়তে চেয়েও সিগারেট ছাড়তে পারেনি। শ্রাবণ কাব্যকে নিয়ে বাসায় চলে আসলো। দোতলায় হিয়াদের ফ্ল্যাট দিয়ে যাওয়ার সময় হিয়ার সাথে দেখা হয়। হিয়া মনে হয় নিচতলায় কোনো দরকারে এসেছিল। হিয়া নিজেদের ফ্ল্যাটের মেন দরজা খুলে ভিতরে ঢুকতে নিলে কাব্য ডেকে উঠল, আপু শুনুন। হিয়া পট করে পেছনে তাকালো, দরজা বন্ধ করে বাহিরে দাঁড়ালো। শ্রাবণও বুঝতে পারলো না কাব্য হিয়াকে কেন ডেকেছে। কাব্য এগিয়ে গিয়ে হিয়ার সামনে দাঁড়ালো। হিয়া বলল, কিছু বলবেন? কাব্য পকেট থেকে দুটো চকলেট বের করে হিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। হিয়া চকলেট হাতে নিয়ে বলল, আমার জন্য? আমার তো বোন নেই, আপনি আমার বোনের মতো, তাই ভাবলাম আপনাকে দেই। আবার ভাববেন না যে কিছু মিশিয়ে দিয়েছি। আমাকে ভাই মনে করে চকলেটগুলো খেতে পারেন। হিয়া কাব্যর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, এরপরে হেসে বলল, ঠিক আছে, আজকে থেকে আমরা ভাই বোন। থ্যাংক ইউ। কাব্য খুশি হলো। এরপরে হেসে বলল, ভাই বোনদের মধ্যে নো থ্যাঙ্কস নো সরি। আচ্ছা ঠিক আছে। হিয়া চলে যেতে নিলে কাব্য আবারও ডেকে বলল, আপু আপনি কিন্তু আমারই বোন, আমার ভাইয়ের না কিন্তু। হিয়ার চোখ চলে যায় শ্রাবণের দিকে। অজান্তে হিয়ার মুখে হাসি চলে এলো। কাব্য বলে উঠল, হেসেছেন তো ফেসেছেন। হিয়া লজ্জা পেয়ে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে কাব্য শ্রাবণকে হিসিস করে বলল, ভাইয়া তোমার অর্ধেক সেটিং ডান। শ্রাবণ কাব্যর পিঠে হাত রেখে বলল, হয়েছে, এখন চল। পরের দিন সকালবেলা হিয়া সারা রাত ধরে শুধু শ্রাবণের সেই মেসেজটা নিয়ে পড়েছিল। সত্যি কি ভালোবাসে প্রশ্নটা বারবার ভাবছে। হিয়া বিছানায় থেকে নেমে ব্যালকনিতে চলে যায়। সকালের নরম আবহাওয়া গায়ে লাগিয়ে রুমে চলে আসে। এরপর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানা গুছিয়ে নিয়ে রেডি হয়ে নেয় প্রাইভেটে যাওয়ার জন্য। নেহার অলরেডি ফোন দিয়েছে কয়েকবার। শ্রাবণ কালকের সময় অনুযায়ী আজকেও বের হয়। হিয়া নেহার জন্য দাঁড়িয়ে আছে। শ্রাবণ নিঃশব্দে আজকে ওর পাশে দাঁড়িয়ে বলল, যেখানে যাও ছেলে মানুষের সাথে যেন কথা বলতে না দেখি। কালকে রাকিবের সাথে বলেছিলে, কিছু বলিনি, আজ দেখলে ওখানে তোমার খবর আছে। শ্রাবণ কথাটা বলে নিজের গাড়িতে উঠল। নেহাও এলো, তবে একটুর জন্য দেখতে পারলো না ওই মহান পুরুষের মুখটা। হিয়া আনমনে ভাবতে থাকলো, শ্রাবণ ওকে থ্রেট দিল নাকি আদেশ করলো। যাই হোক, এত চিন্তা বাদ দিয়ে নিজেদের গাড়িতে উঠে বসলো। প্রাইভেটে এসে আজকেও দেখলো শ্রাবণের সেই কালো মার্সিডিজের গাড়িটা। হিয়া বাবুক গলায় বলল, দেখ নেহা, উনি আজকেও এখানে এসেছে, তবে ওনাকে দেখতে পাই না কেন? আর জানিস উনি না আমার উপরে নজর রাখে। আমি কি করি, কোথায় যাই, সব উনি মনে হয় মুখস্থ করে রেখেছে। নেহা বলল, তুই সত্যি লাকি রে, কেউ তোকে একে দেখায় পছন্দ করে তোদের বাড়ি এসে থাকছে, আবার তোকে নজরে নজরে রাখছে। কি জানি ভাই, বুঝতে পারছি না। নেহা হেসে বলল, বুঝবি বুঝবি, ভালোবেসেই দেখ, মন্দ হবে না। হিয়া হেয়ালি করে বলল, এই চল তো, দেরি হচ্ছে। হিয়া ক্লাসে ঢোকার আগে রিমন ওকে ডাকলো। হিয়া গিয়ে গিয়ে বলল, হ্যাঁ স্যার বলুন। রিমন হেসে বলল, তোকে দেখে কনফিউজ হয়ে যাই রে, কালকে বললি বেতন দিবি না, পড়বি না। হিয়া রেগে গিয়ে বলল, এমনি বলছি, আর তুমি সবসময় আমায় জ্বালাও কেন? জ্বালানোর মতো তুই তো আছিস, আর কাকে জ্বালাবো? হিয়া রাগী কণ্ঠে বলল, এরপর থেকে যদি জ্বালাও তাহলে মানহানির মামলা দিব। রিমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দে, জেলে গিয়ে শরবত দিয়ে আসিস। হিয়ার কান্না করতে ইচ্ছে করলো। এই শরবত শরবত শুনতে শুনতে কানটা ঝালাপালা হয়ে গিয়েছে। শ্রাবণ নাহা এখন শরবতের কথা বলে না, কিন্তু এই রিমন আজকে থেকে শুরু করলো। এটা অন্য জায়গা হলে রিয়া নিশ্চয়ই রিমনকে মারতো। এখন রাগটাকে চেপে ক্লাসে গিয়ে বসলো।
এরপরে যখন রিমনকে হাতের কাছে পাবে তখন ইচ্ছে মতো খেলাবে। রাত তখন ৮টা। শ্রাবণ একা ছাদে এসে দোলনায় বসে আছে। এদিকে মাহিমা বেগমের মনে পড়লো ছাদে কাপড় মেলে দিয়েছিলেন, নিয়ে আসেনি। কাজের বুয়া চলে গিয়েছে, এখন কাকে বলবেন? তিনি নিজেও তো যেতে পারবেন না। তার সিঁড়ি বেয়ে উঠলেই বুকে ব্যথা হয়। উপায় না পেয়ে শেষে হিয়াকে পাঠালেন। হিয়া ছাদে এসে কাপড়গুলো নিয়ে চলে যেতে নিল, কিন্তু পা থেমে গেল শ্রাবণকে দেখে। শ্রাবণ হিয়াকে মমালয় কণ্ঠে ডাক দিল, বউজান। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে চলে এলো। শ্রাবণ মুচকি হেসে মৃদু স্বরে একটা গান বলল, একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতে বনাম হয়েছে মন, যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল। ডাক নামে তোর ডাকতে গেল মন, কি করি এমন অসুখে জমেছে মরণে বুকে। হো একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি। মাঝরাতে বনাম হয়েছে মন, কি করি এমন অসুখে জমেছে মরণে বুকে। ইয়ে গানটা শুনে থমকে দাঁড়ালো, না চাইতেই কেন যেন হেসে ফেললো। এখনকার পরিস্থিতির সাথে গানটা মিলে গিয়েছে। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পেছনে ফিরে এগিয়ে এলো শ্রাবণের দিকে।